Hello and welcome back to our YouTube channel Learning Days. আমরা পূর্ববর্তী ক্লাসে ট্রান্সমিশন মিডিয়া নিয়ে আলোচনা করেছি। আজ আমরা নেটওয়ার্ক টাইপস অ্যান্ড টপোলজিস নিয়ে আলোচনা করব। ক্লাস শুরুর পূর্বে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল and comment your doubts and questions regarding the class topics. Different types of networks based on distance. দূরত্বের ভিত্তিতে নেটওয়ার্কের বিভিন্ন ধরন। Explain LAN MAN 1. নেটওয়ার্ক টপোলজি কি, বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি কি, এই সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপর আমরা সুইচিং নিয়ে ডিসকাস করব। সুইচিং কি, সার্কিট সুইচিং কি, মেসেজ সুইচিং কি এবং প্যাকেট সুইচিং কি। তো ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্কস বেসড অন ডিস্টেন্স। দূরত্বের ভিত্তিতে আমরা নেটওয়ার্ককে মূলত তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ম্যান, একটা হচ্ছে ওয়ান। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ল্যান সেটা হচ্ছে আমাদের মূলত একটা ছোট অঞ্চল বা এলাকার মধ্যে সীমিত। এটা কোনো একটা অফিস হতে পারে বা কোনো বাড়ি হতে পারে, মানে মূলত যেটা আমরা পার্সোনাল ইউজের জন্য ডে টু ডে লাইফে ইউজ করে থাকি সেটা আমাদের ল্যান। অর্থাৎ আমাদের বাড়িতে যদি আমরা কম্পিউটার এবং ফোনকে কানেক্ট করি তো সেটাকে আমরা ল্যানের মধ্যেই ফেলবো। আর যদি আমাদের কলেজের এরকম থাকে যে কলেজের লাইব্রেরিতে আমাদের সার্ভার রয়েছে, তো সেখান থেকে আমরা কিছু ডিভাইস একসাথে কানেক্ট করছি কলেজের ওয়াইফাই, তো সেটা আমাদের ল্যান কাইন্ড অফ। আর ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে ম্যান হচ্ছে ল্যানের থেকে একটু বড় অঞ্চল জুড়ে। অর্থাৎ কোনো শহরের বা কোনো, যদি আমি একটা মেট্রোপলিটন শহরের কথা বলি, ধরো কলকাতার, তো কলকাতা শহরের যদি নিজস্ব কোনো ওয়াইফাই সিস্টেম থাকে যেটার সাহায্যে আমরা ওখানে ওই অঞ্চলের মধ্যে যে ডিভাইসগুলো থাকবে সেগুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকতে পারবে, তো সেগুলোকে আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যেই ফেলবো। আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ যখন একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আমাদের একটা নেটওয়ার্ক কাজ করবে, সেটা 100 বা 200 কিলোমিটার জুড়ে হতে পারে, বা একটা মহাদেশ জুড়ে হতে পারে, বা একটা দেশ জুড়ে হতে পারে, তো সেটাকে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে ফেলবো বা ওয়ানের মধ্যে ফেলবো। তো লাইন আমাদের ছোট হয়, ম্যান তারপরে মাঝারি সাইজের নেটওয়ার্ক হয়, আর ওয়ান হচ্ছে একটা বড় সাইজের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হয়ে থাকে। তো ল্যান্ডম্যান ওয়ানের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে এবং কিছু সুবিধা অসুবিধা থাকে, তো সেগুলো আমাদের একটু দেখে নিতে হবে। যেমন ল্যানের ক্ষেত্রে যেহেতু এটা ছোটো হয়, তো এটা এস্টাবলিশ করা মানে এটাকে গঠন করা খুব ইজিলি করা যায়, এর খরচ কম হয়। ম্যানের ক্ষেত্রে এটা যেহেতু ল্যানের থেকে বড় হয়, তো এখানে অনেক ডিভাইস একসাথে কানেক্টেড থাকে, তো সেই জন্য আমাদের ব্যান্ডউইথ একটু হাই লাগে ও এটাকে গঠন করা একটু ল্যানের থেকে মূলত জটিল হয়। আর ওয়ানের ক্ষেত্রে মূলত এটা সাধারণত কোনো পার্সোনাল নেটওয়ার্ক দিয়ে আমরা ওয়ান ক্রিয়েট করতে পারি না। এটার জন্য আমাদেরকে আইএসপির কাছ থেকে আমাদেরকে সার্ভিস নিতে হয়। আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ ভোডাফোন, জিও বা এয়ারটেল এরকম কোনো সার্ভিস প্রোভাইডার যে সার্ভিস প্রোভাইড করে, তো তারাই মূলত ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে জড়িত থাকে। তো এগুলোই। নেটওয়ার্ক টোপোলজি কি? তো নেটওয়ার্ক টপোলজি হলো যখন আমরা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছি, তো সেই নেটওয়ার্কের মধ্যে যে ডিভাইসগুলো রয়েছে, তো সেই ডিভাইসগুলো যেভাবে বিন্যস্ত রয়েছে, অর্থাৎ তারা কিভাবে সেই নেটওয়ার্কটা তৈরি করেছে, কি শেপে, মানে কি আকৃতির, তো সেটার উপরে বেস করে আমরা নেটওয়ার্ক টপোলজি তৈরি করি। তো সেটা যদি আমরা একটা উদাহরণ দিই, তো সেটা যদি নেটওয়ার্কের ডিভাইসগুলো এরকম পরপর একটা বৃত্তাকারে গঠন করে, দেন একটা যদি নেটওয়ার্ক গঠন করে, তো সেটাকে আমরা রিং টপোলজি বলি। যদি নেটওয়ার্ক ডিভাইসগুলো এরকম একটা ট্রি শেপে, মানে এগুলো যদি প্রত্যেকটা একটা নোড হয়, তো সেক্ষেত্রে এগুলো যদি একটা এন ডিভাইস হয়, যেগুলো প্রত্যেকটা একটা ডিভাইস, তো এই যে গঠনটা এটা একটা গাছের নেয়, তো এটাকে আমরা ট্রি টপোলজি বলি। তো এরকম আর কি, যখন আমাদের নেটওয়ার্ক ডিভাইসগুলো নিজেদের মধ্যে একটা জ্যামিতিক গঠন তৈরি করে, তো সেটাকে আমরা টপোলজি বলি। এই গঠনটা তৈরি করার পেছনে একটা
কারণ থাকে। তো কারণগুলো আমরা পরপর একটা একটা টোপোলজি যখন দেখব তখন আমরা জানবো। এবং এই প্রত্যেকটা টোপোলজি নিজস্ব কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে, এবং প্রত্যেকটা টোপোলজি তৈরি করার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। তো সেগুলো আমাদেরকে একটা একটা করে দেখে নিতে হবে। তো টোপোলজি তৈরি করার মূল উদ্দেশ্যই হলো একটা নির্দিষ্ট কাজের জন্য আমরা টোপোলজি তৈরি করে থাকি। তো আমাদের যে টোপোলজিগুলো রয়েছে আমাদের সিলেবাসে, তো সেগুলো হচ্ছে বাস টোপোলজি, ট্রি টোপোলজি, রিং টোপোলজি, দেন হাইব্রিড টোপোলজিও আছে, তাছাড়া আমাদের আছে স্টার টোপোলজি। তো এই টোপোলজিসগুলো আমাদের রয়েছে, আমরা এক একটা করে ডিসকাস করতে থাকবো টোপোলজিসগুলো। বাস টোপোলজি কি? বাস টোপোলজি হচ্ছে যখন আমাদের একটা মেন ব্যাকবোন থাকে, ব্যাকবোন বা এটা একটা আমাদের মেন কানেক্টিং লাইন। তো এটা হচ্ছে আমাদের ব্যাকবোন, আমি এখানে লিখে দিই এটা। দেন এই লাইনটার সাথে যখন আমাদের অন্যান্য যে ডিভাইসগুলো সেগুলো কানেক্টেড থাকে, তো এটাকে তখন আমরা বাস টোপোলজি বলি। বাস টোপোলজি কারণ এখানে একটা মেন যে বাস, এটাকে আমরা বাস বলে থাকি। তো এই বাসটার মধ্য দিয়েই সব ডিভাইসগুলো নিজেদের ডাটা প্রেরণ করে এবং গ্রহণ করে। অর্থাৎ যদি এটা একটা কম্পিউটার C1, C2, C3, C4 চারটে যদি কম্পিউটার থাকে এখানে, তো এখানে বাস টোপোলজির ক্ষেত্রে কী হবে? বাস টোপোলজির ক্ষেত্রে C1-এর যদি ডাটা C4-কে পাঠাতে হয়, তো C1 ডাটা, তার যে ডাটাটা C4-কে পাঠাতে হবে সেই ডাটাটা এই মেন যে বাস রয়েছে এখানে মেন যে বাস রয়েছে এই বাসের মধ্যে প্রেরণ করবে এবং এখান থেকে C4 ডাটাটা গ্রহণ করবে। দেন যদি C3-কে C2-এ ডাটা পাঠাতে হয়, তো C3 এখান থেকে ডাটাটা মূল বাসে পাঠাবে। দেন এই বাসের মধ্যে সেই ডাটা থাকবে এবং সেখান থেকে C2 সেই ডাটাকে গ্রহণ করতে পারবে। তো এক মিনিট আমি একটু যদি ভালোভাবেই বলি, বাস টোপোলজি, এটা হচ্ছে বাস টোপোলজির একটা রাফ স্কেচ। তো এখানে বাস টোপোলজির কিছু সুবিধা আছে। এক নম্বর হচ্ছে লো কস্ট, অর্থাৎ খুব কম খরচে বাস টোপোলজি আমরা তৈরি করতে পারি। 2, ইজি টু ইমপ্লিমেন্ট। 3, সিম্পল স্ট্রাকচার, অর্থাৎ এটা কম খরচে আমাদের বাস টোপোলজি তৈরি করতে পারি। আমরা খুব সহজেই এটা আমরা বাস টোপোলজিটা গঠন করতে পারি। আর এর যে গঠন সেটাও খুব সহজ হয়, যার ফলে এটা মেনটেন করাও খুব ইজি হয়ে যায়। 4, কোনো ডিভাইস যদি এখানে এই চারটে ডিভাইস আছে কানেক্টিং C1, C2, C3, C4, কোনো একটা ডিভাইস যদি খারাপ হয়ে যেত, বাস টোপোলজি তাতে কোনো এফেক্ট পড়ে না। অর্থাৎ এটা হচ্ছে সুবিধে। তো অ্যাডভান্টেজ, যদি এটা ডিসঅ্যাডভান্টেজ বলি, তো এক নম্বর ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইস যেহেতু একটা মেন বাসের সাথে কানেক্টেড, তো ব্যাকবোন যদি খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যায়। 2, প্রত্যেকটা ডিভাইসই যেহেতু একটা ব্যাকবোনের সাথে যুক্ত, তো সবাইকে নিজেদের মধ্যে ব্যান্ডউইথ শেয়ার করতে হয়। অর্থাৎ এই যে ব্যাকবোনটা রয়েছে যে প্রেরণ করার ক্ষমতা, অর্থাৎ এর মধ্যে যত পরিমাণ ডাটা যেতে পারবে সর্বোচ্চ, সেই ডাটা রেটটাকেই সবাই একসাথে ব্যবহার করবে। তো শেয়ার্স ব্যান্ডউইথ। 3, লো সিকিউরিটি, এর সিকিউরিটি খুবই কম, কারণ এখানে ব্যাকবোনের মধ্যে দিয়ে যে কোনো ডিভাইসই এর মধ্যে থাকা ডাটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারে। তো এটা হচ্ছে আমাদের বাস টোপোলজি। দেন আমাদের আছে স্টার টোপোলজি। স্টার টোপোলজির ক্ষেত্রে কী হয়? স্টার টোপোলজির ক্ষেত্রে এখানে একটা মূল হাব থাকে। হাব ওখানে আমরা পড়িনি। তো হাব হচ্ছে এক প্রকারের নেটওয়ার্ক ডিভাইস, যেটার মধ্যে দিয়ে অনেক ডিভাইস একসাথে কানেক্টেড থাকতে পারে। তো এখানে যে হাবটা, সেই হাব থেকে যখন একসাথে কিছু সংখ্যক ডিভাইস কানেক্টেড থাকে তখন সেটাকে আমরা স্টার টোপোলজি বলি। এটা দেখতে অনেকটা তারার মতন হয়, তারা আকৃতি। তো সেই জন্য এটাকে আমরা এরকম নাম দিয়েছি স্টার টোপোলজি বলে। তো এখানে কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, কম্পিউটার 4, কম্পিউটার 5 এরকমভাবে গঠনটা হয়ে থাকে। এবং এটাও কিছুটা, মানে এর যে সুবিধা অসুবিধাগুলো, এর কিছুটা সুবিধা অসুবিধা বাস টোপোলজির মতোই। অর্থাৎ এখানেও যেমন কোনো কিছু একটা ডিভাইস যদি অ্যাফেক্টেড হয়, C2 যদি অ্যাফেক্টেড হয়, তো তার সাথে C1, C4, C5, C3
এগুলো তার সাথে তার সাথে কোনো সং আসে না, তো ইজিলি সেগুলো কাজ করতে পারে 1 নম্বর। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে এটাকে ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়, কারণ জাস্ট আমরা হাবের মধ্যে ডিভাইসগুলোকে কানেক্ট করলেই ইজিলি আমরা কাজ করতে পারবো 2 নম্বর। 3 নম্বর, এর ক্ষেত্রে তার বেশি লাগে না, তার খুব বেশি প্রয়োজন হয় না, জাস্ট কানেক্ট করার জন্য যেটুকু তারের প্রয়োজন হয় সেটুকু তার দিয়ে আমরা ইজিলি স্টার টপোলজি ইমপ্লিমেন্ট করতে পারবো। এগুলো হচ্ছে এর কিছু সুবিধে। এর একটা মূল অসুবিধা হচ্ছে, যদি আমাদেরকে অনেক ডিভাইস একসাথে কানেক্ট করতে হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে হাবের যে ক্ষমতা সেটা বাড়াতে হবে। তো এটা হাবের বদলে যদি কোনো সার্ভার হয়ে থাকে, তো সেক্ষেত্রে সার্ভারের যে ক্ষমতা সেটা আমাদেরকে বেশি ইউজ করতে হবে, যাতে সার্ভারটা সব ডিভাইসকে একসাথে কানেক্ট করতে পারে এবং একসাথে ব্যবহার করতে পারে। তো এখানে যদি হাব খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে পুরো সিস্টেমটা সেটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ তখন আমরা ইউজ করতে পারি না। তো এটা হচ্ছে স্টার টপোলজির কিছু অসুবিধা। দেন আমাদের আছে রিং টপোলজি। রিং টপোলজির ক্ষেত্রে কী হয়, রিং টপোলজির ক্ষেত্রে যে কানেক্টিং ডিভাইসগুলো থাকে সেগুলো একটা বৃত্তাকারভাবে থাকে, অর্থাৎ এরকমভাবে ডিভাইসগুলো কানেক্টেড থাকে। এবং যদি আমাদের একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন আমাদেরকে তথ্য পাঠাতে হয়, তো সেই তথ্যটা যদি একমুখে পরিচালনা হয়, তো যদি আমি এরকমভাবে দেখাই যে এরকমভাবে তথ্যটা পরিচালনা হচ্ছে, তো সেক্ষেত্রে C1 থেকে যদি তথ্য আমাদেরকে C2 এ পাঠাতে হয়, C3তে পাঠাতে হয়, সেটা C2 এর মধ্যে দিয়ে আমাদের কাছে যেতে পারে। আমরা আবার তথ্য C1 থেকে C3-র জন্য C4 এর মাধ্যমেও পাঠাতে পারি। তো এটা একটা রিং টপোলজির সুবিধে যে মাঝখানে যদি কোনো নোড খারাপ হয়ে যায়, অর্থাৎ যদি C2 ডাউন থাকে, তো সেক্ষেত্রে আমরা C4 দিয়ে তথ্য আবার C3-তে পাঠিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের একটা রিং টপোলজির সুবিধা। আর রিং টপোলজির একটা সুবিধা হচ্ছে এটার মধ্যে কোনো সংঘর্ষ থাকে না, অর্থাৎ যখন আমরা ডাটা পাঠাই, তো যদি C1 ডাটা পাঠাই, তখন C2 C3 বা C4 ডাটা পাঠাই না। তো এটা একটা মনিটরিং সিস্টেমে কাজ হয়ে থাকে। তো তখন সেক্ষেত্রে সেই জন্য এই রিং টপোলজির ক্ষেত্রে যে কোলিশনটা, অর্থাৎ ডাটা কোলিশন হয় না বললেই চলে। তো সেইটা হচ্ছে আমাদের রিং টপোলজির একটা সুবিধা। আর রিং টপোলজি যদি আমি কিছু অসুবিধা বলি, তো সেক্ষেত্রে এটাকে যদি আমাদের মনিটরটা খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে এটাকে রিকনফিগারেশন করতে হয়। রিকনফিগারেশন করাটা একটু ঝামেলাদায়ক, অর্থাৎ তখন আমাদের কিছু প্রবলেম হয়ে থাকে। তো জাস্ট মনে রেখো যে এটা রিকনফিগার করা অসুবিধাজনক। বাস টপোলজির থেকে বেশি খরচ সাপেক্ষ। ট্রি টপোলজি। ট্রি টপোলজির ক্ষেত্রে কী হয়, ট্রি টপোলজির ক্ষেত্রে একটা রুট নোড থাকে, দেন সেই রুট নোড থেকে কিছু চাইল্ড নোড কানেক্টেড থাকে, এবং ওরকমভাবে এর স্ট্রাকচার যেটা সেটা গঠনটা ওরকমই হয়ে থাকে। তো যদি আমি এটা ড্র করি, এটা একটা রুট নোড, দেন এখান থেকে দুটো চাইল্ড নোড, দেন চাইল্ড নোডের থেকে আরও তাতে চাইল্ড নোড থাকতে পারে। তো এরকম ট্রি টপোলজি হয়ে থাকে। তো ট্রি টপোলজির ক্ষেত্রে কী হয়, ট্রি টপোলজির ক্ষেত্রে যখন আমাদের ডাটা পাঠাতে হয়, অর্থাৎ যদি আমাদেরকে ডাটা রুট নোড থেকে কোনো একটা চাইল্ড নোডে পাঠাতে হয়, তো এখান থেকে যখন আমরা পাঠাবো ডাটা, তখন এটা মিনিমাম হপে খুব সহজেই, কম দূরত্বের মধ্যে খুব সহজেই ইজিলি প্রেরক নোড থেকে গ্রহীতা নোডে খুব সহজেই আমাদের কাছে চলে আসে। এটা হচ্ছে ট্রি টপোলজির একটা খুব বড় আমাদের সুবিধে। তাছাড়া ট্রি টপোলজির ক্ষেত্রে যখন আমরা একটা নোড আরও এক্সট্রা করে বাড়াতে যাই, অর্থাৎ যদি আমাদেরকে কোনো নোড অ্যাডিশন করতে হয়, তো সেক্ষেত্রে আমরা খুব ইজিলি জাস্ট একটা ডিভাইস কানেক্ট করলে আমাদের ট্রি টপোলজিতে নোড বেড়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ট্রি টপোলজির একটা সুবিধে। আর যদি আমাদের অসুবিধা বলি, তো সেক্ষেত্রে কী হয়, অসুবিধার ক্ষেত্রে যদি আমাদের একটা কোনো প্যারেন্ট নোড কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ এই প্যারেন্ট নোডটা কাজ করা যদি বন্ধ করে দেয়, তো এর যে চাইল্ড নোড, অর্থাৎ এই নোডগুলো C1 C2 যদি আমি নাম দিই, তো এটা যদি P1 নাম দিই, তো সেক্ষেত্রে P1 কাজ করা বন্ধ করে দিলে C1 C2 এই দুটো নোডেও ডাটা পৌঁছাতে পারে না। তো সেক্ষেত্রে এটা কাজ করা বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের একটা অসুবিধা। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ, যদি এই নোডটা যদি জাস্ট বন্ধ হয়ে যায়, রুট নোড যদি আমি বলি বন্ধ হয়ে যায় এটা, তো সেক্ষেত্রে পুরো ট্রি টপোলজিটা বন্ধ হয়ে যায়। তো ট্রি টপোলজির একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে আমাদের স্কুল কলেজে যখন আমরা যদি আমি বলি, তো চাইল্ড নোডগুলো যদি এগুলো প্রত্যেকটা স্টুডেন্ট, এটা যদি টিচার হয়, এটা যদি হেড টিচার হয়,
তো সেক্ষেত্রে টিচারের কাছে সব স্টুডেন্টদের তাদের মানে কোনো একটা টিচারের কাছে তার নির্দিষ্ট ক্লাসের স্টুডেন্টদের অ্যাক্সেস থাকতে পারে, অর্থাৎ টিচার প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাক্সেস করতে পারে, বাট স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি অন্য কোনো স্টুডেন্টকে অ্যাক্সেস করতে পারবে না। আবার হেডমাস্টার প্রত্যেকটা টিচারকে অ্যাক্সেস করতে পারলো, প্রত্যেকটা টিচার অন্য টিচারকে অ্যাক্সেস করতে পারবে না। তো এটা একটা মানে একটা শ্রেণী মানে একটা লেভেল ধরে ধরে অ্যাক্সেস করা যায়। তো এটা একটা এর অ্যাপ্লিকেশন, যে যখন আমরা একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করছি, যে সিস্টেমের ক্ষেত্রে আমরা চাইছি যে একটা রুট নোড অন্যান্য তার কানেক্টিং ডিভাইসগুলোকে কানেক্টিং ডিভাইসের কিছু পরিমাণ অথরিটি তাদের কাছে থাকুক, তো সেক্ষেত্রে আমরা ট্রি টপোলজি ব্যবহার করে থাকি। দেন মেশ টপোলজির ক্ষেত্রে কী হয়, মেশ টপোলজির ক্ষেত্রে যে নোটসগুলো থাকে, যদি আমি এখানে 4টে নোটস দিয়ে দেখাই মেশ টপোলজি, তো সেক্ষেত্রে মেশ টপোলজির ক্ষেত্রে যে কোনো নোড অন্য যে কোনো নোডের সাথে কানেক্টেড থাকতে পারে। তো এটা হচ্ছে মেশ টপোলজির একটা বৈশিষ্ট্য। তো যদি আমি এরকমভাবে কানেকশানটা দেখাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা নোড অন্য সব নোডের সাথেই কানেক্টেড হয়ে আছে। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এর কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে, সেগুলো যদি আমি বলি। এর যে মূল অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ব্যান্ডউইথ খুব হাই হয়। যেহেতু সবকটা ডিভাইসের সাথে কানেক্টেড, তো সেহেতু যদি আমাদের C1 C2 C3 C4 4টে ডিভাইস আছে, তো যদি আমাদেরকে C1 থেকে C4-এ ডাটা পাঠাতে হয়, আর সেই সময় যদি আমাদেরকে C2 থেকে C3-তে বা C2 থেকে C1-এ আমি ডাটা পাঠাচ্ছি এবং C1 থেকে ডাটা C4-এ যাচ্ছে, তো সেক্ষেত্রে যেহেতু এদের আলাদা আলাদা লিঙ্ক দিয়ে কানেক্টেড, তো সেক্ষেত্রে ডাটা পাঠানোর যে স্পিড তার উপরে কোনো ফারাক পড়বে না। তো সেই হিসাবে ব্যান্ডউইথ খুব হাই হয়। কোনো নোডের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ যদি C1 থেকে C4-এ ডাটা পাঠাতে হয়, তো সেক্ষেত্রে C2 বা C3 খারাপ হয়ে গেলেও আমাদের কোনো অসুবিধা নেই, তো সেখানে আমরা সরাসরি ডাটা পাঠাতে পারি। ইভেন যদি মধ্যবর্তী কোনো লিঙ্কও খারাপ হয়ে যায়, অর্থাৎ যদি আমাদেরকে C1 থেকে C4 আমি হয়তো ডাটা পাঠাচ্ছি, তো সেক্ষেত্রে হয়তো এই লিঙ্কটা আপাতত খারাপ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদের ডাটা C1 থেকে C2-তে, দেন C2 থেকে C4-এ প্রেরণ করতে পারবো আমরা, বা C1 থেকে C3-তে এবং C3 থেকে C4-এ আমরা পাঠাতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কাছে মাল্টিপল রুটস থাকে, যে আমরা এক নোড থেকে অন্য নোডে ডাটাকে পাঠাতে পারি খুব সহজে। আর যদি অসুবিধা বলি, তো সেক্ষেত্রে হচ্ছে 1 নম্বর খুব বেশি কেবল লাগে। 2, যেহেতু কেবল খুব বেশি লাগে, তো সেহেতু যে এই নোডগুলোর যে গঠন, তো সেটা একটু কমপ্লেক্স হয় এবং এখানে খরচাটাও বেশি হয়, তো হাই কস্ট অ্যান্ড ডিফিকাল্ট স্ট্রাকচার। তো এগুলো হচ্ছে আমাদের কিছুটা অসুবিধে মেশ টপোলজির ক্ষেত্রে। এবং মেশ টপোলজির একটা পয়েন্ট আছে যেটা তোমাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে যদি আমাদের n নোডস থাকে, যদি n সংখ্যক নোড থাকে, তাহলে আমাদের মেশ টপোলজিতে সর্বোচ্চ n/n-1/2 কানেকশন থাকতে পারে। মানে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ কানেকশন সংখ্যা, যেটা আমাদের এনটা নোড দিয়ে যদি আমরা একটা মেশ টপোলজি গঠন করি, তো সেক্ষেত্রে এতগুলো কানেকশানস থাকতে পারে। কানেকশানস বলতে যদি এটা মেশ টপোলজি হয় একটা, তো এই যে লাইনগুলো, এগুলো হলো একটা কানেকশান। তো এক্ষেত্রে যদি এনটা নোড হয়, তাহলে n/n-1/2 এতগুলো কানেকশান থাকতে পারে। আর যদি এতগুলো কানেকশান দিয়ে একটা মেশ টপোলজি তৈরি হয়, তো সেটাকে আমরা বলি ফুললি কানেক্টেড। আর যদি এর থেকে কম থাকে, অর্থাৎ আমাদের এখানে যে মেশ টপোলজিটা আমরা দেখেছিলাম, তো এক্ষেত্রে আমরা যখন এক্সাম্পল দিচ্ছিলাম ডাটা পাঠানোর, তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা মাঝের এই যে কানেকশানটা ছিল, সেটাকে আমি একটা অন্য কালার দিয়ে ড্র করছি, ব্লু কালার দিয়ে যদি আমি করি, এই যে C1 থেকে C4, তো এই কানেকশানটা যদি না থাকে, তাও এটা কিন্তু মেশ টপোলজি, অর্থাৎ এই কানেকশানটা যদি না থাকে, তো এটাও একটা মেশ টপোলজি। তো এই মেশ টপোলজিটা কিন্তু ফুললি কানেক্টেড না, যদি এই লাইনটা থাকে তবে এটা ফুললি কানেক্টেড। যদি ফুললি কানেক্টেড না থাকে, তো সেক্ষেত্রে
কানেক্টেড মেশ টোপোলজি আমরা বলে থাকি সেটাকে। অর্থাৎ n*n-1/2 যদি না হয়ে থাকে, তার থেকে কম হয়ে থাকে, তো সেটাকে আমরা পার্শিয়ালি কানেক্টেড বলি। আর যদি n*n-1/2টা কানেকশন দিয়ে যদি মেশ টোপোলজি তৈরি হয়ে থাকে, তো সেটাকে আমরা ফুললি কানেক্টেড মেশ টোপোলজি বলে থাকি। তো এখানে 1 2 3 4 চারটে নোড, অর্থাৎ এনটাকে যদি আমি 4 দিয়ে রিপ্লেস করি, 4 × 4 - 1/2, অর্থাৎ 6টা আমাদের ম্যাক্সিমাম কানেকশন থাকতে পারে। তো এখানে আমরা যদি কানেকশানসগুলো গুনি, 1 2 3 4 5 6, দেখতেই পাচ্ছি আমরা এখানে 6টা কানেকশান রয়েছে। তো এটা ফুললি কানেক্টেড। এর থেকে যদি কোনো একটা কানেকশানও আমাদের কম থাকে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা পার্শিয়ালি কানেক্টেড বলে থাকবো।